আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে বার্তা দিলেন ইউনূস। রয়টার্সের প্রতিবেদন, সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার হলো যেভাবে। অন্তর্বর্তীকালীন সরকারে কাদের রাখা উচিত, মত দিলেন আজহারী। আলোচিত আয়নাঘর কি, যে কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। কেন ভারতীয় বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে, কংগ্রেস নেতা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে বার্তা দিলেন ইউনূস। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ইউনূস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রে ফিরে যাওয়া। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। নরেন্দ্র মোদী সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। তিনি বলেন, আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম, বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারি গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন। ভারত না করে দিল। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রয়টার্সের প্রতিবেদন, সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না। এতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছাড়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুড়বে না। ওই মিটিং এর বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্তের পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে। তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা। ভারতীয় একজন কর্মকর্তা হয়ে তথ্য জানিয়েছেন, এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায়, তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। শেখ হাসিনা 15 বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে। বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে। তিনি পালিয়ে চলে যান ভারতে। এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয়, তাতে রবিবার কমপক্ষে 91 জন নিহত, কয়েকশো মানুষ আহত হন। জুলাই ছাত্রদের নেতৃত্বের প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন রবিবার সন্ধ্যার আলোচনার বিষয়ে। তিনি বলেছেন, এটা ছিল নিয়মিত মিটিং, সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে। ওই মিটিং এ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স এসব
নিয়ে 10 জন মানুষের সঙ্গে কথা বলেছেন যারা বিষয়টি সম্পর্কে জানেন। এর মধ্যে আছেন 4 জন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য 2 জন সূত্র। তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করতে চাননি। গত 30 বছরের মধ্যে 20 বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জানুয়ারিতে তিনি টানা 4র্থ দফায় নির্বাচিত হন। এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করেন। তিনি কঠোর হস্তে ক্ষমতা কুস্তিগত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে। ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয়, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার হলো। যেভাবে 1 বস্তা টাকা সহ রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা। বুধবার বিকেল 3:30 হাউস বিল্ডিং এলাকায় ঢাকা ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে, যার নম্বর ঢাকা মেট্রো ঘ 151581। ফারদিন নামের এক ছাত্র জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। সরেজমিন গিয়ে দেখা যায় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বিকেল 4:50 স্থানটিকে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছে ছাত্ররা। উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় 2.5 কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারে কাদের রাখা উচিত? মত দিলেন আজহারী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2-1 জন বেশিও হতে পারে। তবে কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত সে বিষয়ে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি স্ট্যাটাস দেন আজহারী। সেখানে তিনি লেখেন, আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এবং ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক, সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক, দ্যাটস নট দ্য বিগ ডিল রাইট নাও, উই রিকোয়ার জাস্টিস। আজহারী আরও লেখেন, ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন, আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। ইবনে তাইমিয়ার একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলেন, ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসঙ্গে থাকতে পারে না। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, আলোচিত আয়নাঘর কি? শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছে স্বজনরা। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার ক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেট্রো নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারকে আটক ও নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে। বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদ্রে বার্তার মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে? কংগ্রেস নেতা
সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মতো এমন অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ। মঙ্গলবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা এই মন্তব্য করেন। এরপরই তার মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সালমান খুরশিদ সে সময় বলেন, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে এখানকার সবকিছুই স্বাভাবিক। আমরা হয়তো বিজয় উদযাপন করছি, যদিও কিছু মানুষ বিশ্বাস করে সেই বিজয় বা 2024 সালের সাফল্য খুব বড় ছিল না, সম্ভবত আরো অনেক কিছু করা দরকার। মূল বিষয় হলো এখানে গভীর কিছু একটা রয়েছে। এরপরই তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে তা এখানেও ঘটতে পারে। দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ে বিস্ফোরণ ঘটতে পারে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে সালমান খুরশিদ এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতারা। তারা তাকে নৈরাজ্যবাদী নেতা হিসেবেও আখ্যায়িত করেছেন। বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস পার্টি বলেছে বাংলাদেশ ইস্যুতে তারা ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে, কারণ এটি কোনো রাজনৈতিক ইস্যু নয় এবং এটি নিয়ে কোনো রাজনৈতিক করা উচিত নয়। তবে তাদের নেতা সালমান খুরশিদ ভারতের জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা